স্টুডেন্টস, এখন আমি তোমাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো তোমাদের যে রানিং ক্লাস চলছিল আমাদের জিকের ক্লাসের উপরে, তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কেবি কনস্টেবলের উপরে সেই রানিং জিকে ক্লাস। স্টুডেন্টস, এর আগের দিন আমরা যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা যেটা আমরা করা হয়েছিল সেই ক্লাসটাতে আমরা প্রথম 50টা অর্থাৎ আঞ্চলিক ভারতের উপরে যে প্রথম 50টা আমাদের নোট ছিল সেই প্রথম 50টা কিন্তু আমরা কভার করে দিয়েছিলাম প্রথম 50টা প্রশ্ন উত্তর নিয়ে। এখন আমরা পরবর্তী যে 50টি প্রশ্ন রয়েছে আমাদের এই চ্যাপ্টারের উপরে সেটা আমরা এখানে অবশ্যই কভার আপ করব। ওকে, তো এখন কোনো সাউন্ড ইস্যু নেই আশা করছি। ওকে, তো প্রত্যেকদিন যেটা আমার সকাল 9টায় ক্লাস হতো এখন সেটা রাত্রি 8টার সময় করে হবে, কারণ আমাদের কিছু অফলাইন ব্যাচেসের এতটা প্রেশার থাকে যে দিনের বেলা একদমই হয়ে উঠছিল না, তো সেটাকে আমি রাত্রিবেলা শিফট করে দিলাম। তো অবশ্যই পিডিএফটা তোমরা যারা ক্লাসের সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেখানে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কিত যাবতীয় তথ্য সেখানে পেয়ে যাবে, যেটার হেড অফিস রয়েছে আমাদের বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ এবং মালদায়। এবং অবশ্যই 8 বছর ধরে আমরা কিন্তু এই প্রস্তুতি তোমাদেরকে অবশ্যই প্রদান করে আসছি, যেখানে তোমাদের ভর্তির জন্য অবশ্যই যে নাম্বারটা রয়েছে 7384198320, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আবাসিকের ব্যবস্থা শুধুমাত্র কিন্তু আমাদের বালুঘাট হেড অফিসে রয়েছে, এবং যেখানকার ফ্যাসিলিটিসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার, বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, পিডিএফ এগুলো প্রোভাইড করা হয়। সপ্তাহে একদিন করে ওয়েবিনারে সম্পূর্ণ মক টেস্ট, অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস, মাঠের ট্রেনিং, অ্যাপের ফ্রি ক্লাস, পেড ক্লাস সম্পূর্ণ বিষয় রয়েছে। আমাদের পুরুষদের 2600 কোর্স ফিস রয়েছে, মেয়েদের ক্ষেত্রে 3100 পার মান্থ, থাকা খাওয়া সবকিছু মিলে। অ্যাডমিশন ফিসের ক্ষেত্রে আমাদের 6 মাসের কোর্সে 8600, 1 বছরের 13600, লাইফ টাইম মানে চাকরি কন্ট্রাক্ট, যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন প্রিপারেশন নিতে পারবে, সেক্ষেত্রে 19600। এবং অনলাইনের ক্ষেত্রে 6 মাসে 990, 1 বছরে 1500 পেমেন্ট করে তোমরা প্রত্যেক সপ্তাহের 3 দিন ক্লাস এবং ইভিনিং ক্লাস, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্যাসিলিটিস পেয়ে যাবে। তোমরা কিভাবে অনলাইন ক্লাসে পেমেন্ট করবে, পেমেন্ট করে জয়েন করতে পারবে, সম্পূর্ণ ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে। ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম, ফুললি ফ্রি ওয়াইফাই জোন, সম্পূর্ণ ফ্যাসিলিটিস আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা পিডিএফটা দেখে বাকি জিনিসগুলো আরো দেখে নিতে পারবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। এবার আমরা আলোচনা করব প্রাচীন ভারতের আঞ্চলিক শক্তির উত্থানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটা আমাদের রয়েছে আমাদের পার্ট 2, যেখানে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, এবার এখানে আমরা আলোচনা করতে গিয়ে প্রথম যে প্রশ্নটা নিয়ে আলোচনা করবো আজকের 51 নম্বর প্রশ্নটা, সেখানে কি আছে এক নজরে আমরা দেখে নেব। অবশ্যই আশা করবো প্রত্যেকে খাতা কলম নিয়ে স্টুডেন্টস তোমরা বসে গেছো, কারণ আমি কিন্তু জানোই যখন আমরা ক্লাসগুলো করিয়ে থাকি তখন এই সম্পর্কিত যাবতীয় যা রিলেটেড ইনফরমেশন সেটাও কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। এবং আজকের যে প্রথম প্রশ্ন সেটাই কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। গুপ্ত যুগের মূল ভাষা কে ছিল? গুপ্ত যুগ বলতে যে যুগটা শ্রীগুপ্তের হাত ধরে উঠে এসেছিল এবং যার শ্রেষ্ঠ রাজা কে ছিল? আমাদের সমুদ্রগুপ্ত। ঠিক আছে, এবারেও এখানে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিভিন্ন গুপ্ত বংশের রাজাদের আমরা বিভিন্ন নাম, তাদের উপাধি সমস্ত কিছু পাবো। তো সেই গুপ্ত যুগের যে মূল ভাষা ছিল সেটা ছিল আমাদের সংস্কৃত। অপশন ডি হবে রাইট অ্যান্সার। প্রাকৃত ভাষায় বৌদ্ধ ধর্মের যে সকল রচনাবলীগুলো ছিল সেগুলো প্রাকৃত ভাষায় প্রচার করা হতো এবং সেগুলো পালি ভাষায় লেখা হতো। অর্থাৎ যদি বলা হয় ত্রিপিটক, বৌদ্ধ ভাষা, বৌদ্ধদের মানে মূল ধর্মগ্রন্থ ত্রিপিটক, এটা কোন ভাষায় লেখা হয়? সেটা পালি ভাষায় লেখা হয়েছিল এবং সেটা প্রাকৃত ভাষায় প্রচার করা হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে? 2 নম্বর প্রশ্ন আমরা এক নজরে দেখে নেব। বলেছে কুমার সম্ভ্রম গ্রন্থের রচয়িতা কে ছিল? শক, গুপ্ত, পালি বা পাল? এক কথায় পালি হবে না এটা স্টুডেন্টস, এটা পাল হবে। পাল না চোল বা চোলা? তো কুমার সম্ভব যে গ্রন্থটা ছিল সেটা কারা রচনা করেছিল? গুপ্ত বংশ থেকে। ঠিক আছে, গুপ্ত বংশের। আজকের প্রথম প্রশ্ন, গুপ্ত বংশের কোন লেখক কুমার সম্ভব গ্রন্থের রচয়িতা? মানে আমি যখন এটা নিয়ে ডিসকাস করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ তখন কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম যে কুমার সম্ভব যে গ্রন্থ তার রচয়িতা কে ছিল? সেটা গুপ্ত বংশ থেকে বিলং করে, কিন্তু সেটা কে ছিল সেটা তোমাদের থাকবে এখনকার প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আর্যভট্ট এবং বিক্রমাদিত্য কোন যুগের সময় সাপেক্ষ ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। গুপ্ত, চোল, মৌর্য না মুঘল? রাইট অ্যান্সার কি হবে? আমাদের গুপ্ত। আর্যভট্ট এবং বিক্রমাদিত্য আমাদের কোন বংশ থেকে বিলং করে? কোন যুগের সময় সাময়িক ছিল বা কোন যুগে তাদেরকে পাওয়া গেছিল? সেটা পাওয়া গেছিল তাদেরকে গুপ্ত যুগে, তাদের উদাহরণ পাওয়া যায়। আর্যভট্ট যে কিন্তু আমাদের শূন্যের আবিষ্কার করেছিল। ঠিক আছে, পঞ্চতন্ত্র কে রচনা করে? মানে এটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। কালিদাস, বিষ্ণু শর্মা, তুলসীদাস না বাণভট্ট?
এখানকার চারটা নামই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কালিদাস আমাদের কি মালবিকাগ্নি মিত্রম, ঠিক আছে, মালবিকাগ্নি মিত্রম, এবং অনেক কিছু অনেক গ্রন্থ লিখেছিল। পঞ্চতন্ত্রের রচয়িতা হলো আমাদের বিষ্ণু শর্মা, এটা হবে আমাদের এখানকার সঠিক উত্তর। এবার তো তুলসীদাস কি লিখেছিল? রামচরিত মানস, ভেরি ইম্পর্টেন্ট, রামচরিত মানস। এবং যদি শুধু রামচরিত বলা হয়, শুধু রামচরিত, সেটা কে লিখেছিল? সেটা লিখেছিল আমাদের সন্ধ্যাকর নন্দী। এবং বাণভট্ট কে ছিল? বাণভট্ট ছিল হর্ষবর্ধনের সভাকবি, ঠিক আছে। তো এই যে প্রশ্নোত্তরগুলো, এই প্রশ্নোত্তরগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের আজকের সেকেন্ড প্রশ্নটা করব, বাণভট্ট হর্ষবর্ধনের আমলে যে সভাকবি ছিল, তার রচনা যে গ্রন্থটা, যেটা ইম্পর্টেন্ট গ্রন্থ, যেটা নিয়ে আমি আগের দিনের প্রশ্নের মধ্যে আলোচনা করে দিয়েছিলাম, তার লেখা গ্রন্থের নাম কি? বাণভট্টের লেখা গ্রন্থের নাম কি? সেটা তোমাদের থাকছে আজকের পরবর্তী প্রশ্ন। ধন্বন্তরী কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলের একজন মহান মানুষ, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলের একজন বিখ্যাত চিকিৎসক, হর্ষবর্ধনের সময়ের একজন বিখ্যাত নাট্যকার, না অশোকের রাজসভায় একজন বিখ্যাত গায়ক? তোমাদের 55 নম্বরের প্রশ্নে যে সঠিক উত্তর হবে সেটা হলো চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের আমলের একজন বিখ্যাত চিকিৎসক, যে ছিল আমাদের হচ্ছে ধন্বন্তরী। ধন্বন্তরী চিকিৎসা জগতের একদম প্রমুখ নাম ওই সময়কার গুপ্ত বংশের, তো গুপ্ত যুগের, তো ইনি ছিলেন আমাদের একজন বিখ্যাত চিকিৎসক। পরবর্তী প্রশ্ন কি আছে স্টুডেন্টস, এক নজরে দেখে নাও। ডেসিমেলের প্রবর্তক কে? আমরা একটু আগে কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। ডেসিমেলের প্রবর্তক, দেখো আমরা একটু আগে একটা কথা বললাম যে আর্যভট্ট কি আবিষ্কার করেছিল? শূন্য। এবং ডেসিমেলের প্রবর্তকে ব্রহ্মগুপ্ত, ভাস্কর না বাণভট্ট? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? এর রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাস্কর। ডেসিমেল মানে কি? আমাদের তোমার প্রত্যেকেই জানো, পয়েন্ট, আমরা বলি না পয়েন্ট, ডেসিমেল যেটাকে বলা হয়, ধরেন 24.04, এই যে ডেসিমেল, এটার প্রবক্তা ছিল কে? আমাদের ভাস্কর, ঠিক আছে। তো ভারতীয়রা কিন্তু অনেক কিছুই দিয়ে গেছে আমাদের জন্য, বা সরি, ভারতীয়রা বলতে প্রাচীন ভারতের যারা, আমরাও ভারতীয়, প্রাচীন ভারতের যারা ছিলেন তারা অনেক কিছু আমাদের জন্য দিয়ে গেছেন। আদিত্য চোল শেষ কোন পল্লব রাজাকে পরাস্ত করেছিল? তো চোল বংশের প্রতিষ্ঠা হয় এই পল্লব বংশের পতন থেকে। তো শেষ কোন পল্লব রাজা ছিল? দন্তিবর্মা, অপরাজিত, নৃপাতুঙ্গ, না তোমাদের হচ্ছে তৃতীয় নন্দীবর্মা? তো তোমাদের 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের অপরাজিত। যে অপরাজিত ছিল, নাম অপরাজিত হতে পারে, কিন্তু এর পরাজয়ের মধ্যে দিয়ে কিন্তু পল্লব বংশের একদম পতন নিশ্চিত হয়ে যায়। তো আদিত্য চোল অপরাজিতকে হারিয়ে পল্লব বংশের কিন্তু খাতমা করেছিলেন, এবং অন্যদিক থেকে রাষ্ট্রকূটরাও করেছিল, তাই না? কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিলেন? এটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় আমাদের হচ্ছে সমুদ্রগুপ্তকে। সে কে ছিল? রমিলা থাপার, ভিনসেন্ট স্মিথ, আর.সি. মজুমদার, না আর.এস. শর্মা? তো তোমাদের 58 নম্বর যে প্রশ্নটা আছে তার রাইট অ্যান্সার যেটা হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো আমাদের ভিনসেন্ট স্মিথ। ভিনসেন্ট স্মিথ ছিলেন আমাদের ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তের। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ তিনি কিন্তু প্রথম শুরু করেছিলেন। যাই হোক, সেই কারণে তাকে কিন্তু ভারতের নেপোলিয়ানও বলা হয়ে থাকে, যেটা নাম দিয়েছিল ভিনসেন্ট স্মিথ, একজন বিখ্যাত ঐতিহাসিক। কোনটি হর্ষবর্ধনের রচিত নয়? হর্ষবর্ধন 3টা গ্রন্থ রচনা করেছিলেন। তো অপশন কি কি আছে? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, এই 3টাই কিন্তু আমাদের হর্ষবর্ধনের রচনা। আর এই হর্ষচরিত এটা আমাদের বাণভট্টের রচনা, যে কিনা ছিল আমাদের হর্ষবর্ধনের সহকবি, ঠিক আছে। হর্ষবর্ধনের সহকবি ছিল বাণভট্ট, যে লিখেছিল কি? হর্ষচরিত। আর রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, এই 3টা গ্রন্থই আমাদের লিখেছিল কিন্তু হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তামাত্তা, তাম্রলিপ্ত, কর্ণসুবর্ণ, আর লক্ষণাবতী? তো আমাদের 60 নম্বর যে প্রশ্ন, 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের কর্ণসুবর্ণ। লক্ষণাবতী ছিল লক্ষণ সেনের রাজধানী। লক্ষণ সেন ছিল সেন বংশের শেষ রাজা, যিনি অদ্ভুত সাগর যে গ্রন্থটা সেটাকে তিনি কমপ্লিট করেছিলেন, এবং তার রাজসভায় যারা যারা ছিল সেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো নিয়ে আমি আগেও বহুবার আলোচনা করে দিয়েছি। তো শশাঙ্কের যদি রাজধানী বলা হয়, এবং এই শশাঙ্কই ছিল কিন্তু প্রথম স্বাধীন বাংলার সার্বভৌম রাজা, ছিল আমাদের হচ্ছে গৌড়াজ শশাঙ্ক।
পরবর্তী প্রশ্ন, কুমার সম্ভব গ্রন্থটি কার রচনা? বাণভট্ট, চন্দ্রবরদাই, হরিসেন না কালিদাস? তো তোমাদের 61 নম্বর যে প্রশ্নটা আছে, 61 নম্বর প্রশ্ন যে আমি কেবলই বললাম, এর রাইট অ্যান্সার কি হবে আমাদের? কালিদাস। ঠিক আছে, কালিদাস হচ্ছে এর সঠিক উত্তর। আমরা যেমন বললাম হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, হরিসেন যে ছিল সেটা ছিল সমুদ্রগুপ্তের সভাকবি। এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন তিনি। এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিল হচ্ছে হরিসেন। নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। কালিদাসের মালবিকাগ্নিমিত্রমে অগ্নিমিত্র কোন বংশের ছিল? শুঙ্গ বংশ, কাহ্ন বংশ, সাতবাহন বংশ না গুপ্ত বংশ? তো খুব একটা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না, শৃঙ্গ হবে না, এটা শুঙ্গ হবে। তো সেটা ছিল শুঙ্গ বংশে। অগ্নিমিত্র ছিল শুঙ্গ বংশের একজন রাজা, কালিদাসের লেখা মালবিকাগ্নিমিত্রম গ্রন্থে। গুপ্ত বংশের শেষ শাসক কে ছিল? আমরা প্রথমেই বললাম গুপ্ত বংশের যে শুরু যেটা ছিল সেটা ছিল শ্রীগুপ্তের হাত ধরে। সেই ক্ষেত্রে এই গুপ্ত বংশের শেষ রাজা বলা হয় সেটা হলো আমাদের বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত হলো আমাদের গুপ্ত বংশের শেষ রাজা, এবং শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় অবশ্যই আমাদের শ্রেষ্ঠ রাজা হবে আমাদের হলো সমুদ্রগুপ্ত। ঠিক আছে, কোন গুপ্ত শাসক নিজেকে লিচ্ছবি দৈহত্রী বা পরাক্রমা নামে অভিহিত করেছিলেন? সেটা কে করেছিল? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? তো এর রাইট অ্যান্সার হবে হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে আমাদের কি বলা হয়? ভারতের নেপোলিয়ানও বলা হয়ে থাকে। দ্বিতীয় আরেকটা আজকের পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে আবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল? আর স্কন্দগুপ্তকে আমাদের কি বলা হয়? ভারতের রক্ষাকারী। ভারতের রক্ষাকারী, কেননা তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন। যদি ওই সময় হুন আক্রমণ যদি ভারতে হতো, যদি প্রতিহত না হতো, তাহলে ভারতবর্ষ কিন্তু একদম শেষ হয়ে যেত। সেই জন্য তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। পরবর্তী প্রশ্ন, এখান থেকেই ভারতের রক্ষাকারী বলে স্কন্দগুপ্তকে অভিভূত করেছিলেন। যেমন ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ান বলেছিল সমুদ্রগুপ্তকে, সেরকম স্কন্দগুপ্তকে কে ভারতের রক্ষাকারী বলে অভিভূত করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গুপ্ত প্রশাসন ছিল রাজতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক না কোনোটি নয়? তো আমরা দেখেইছিলাম যে পরপর রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা, তার ছেলে রাজা, তো এটা হবে আমাদের রাজতান্ত্রিক। এক কথায় উত্তর, একদম ইজি কোশ্চেন। মহাকবি কালিদাস কার রাজসভায় রাজত্ব করেছিলেন? আমরা কেবলই বললাম তিনি গুপ্ত বংশে ছিল। তো কোন গুপ্ত বংশ? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো আমাদের 66 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ঠিক আছে, কালিদাস এবং আর্যভট্ট দুজনেই তারা কিন্তু ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের লোক। চন্দ্রগুপ্ত মৌর্য এখানে যেটা আছে না সেটা কিন্তু মৌর্য বংশ চলে গেছে, কিন্তু গুপ্ত বংশ না। হ্যাঁ, কবি কালিদাসের নাম কোথায় পাওয়া যায়? এলাহাবাদ প্রশস্তি, আইহোল লিপি, সারনাথ লিপি না হনুমান কোন্ডা লিপিতে? তোমাদের সঠিক উত্তর হবে আইহোল লিপি। যেটা লিখেছিল কে? রবি কীর্তি। এই রবি কীর্তি কে ছিল? পুলকেশী সেকেন্ড বা দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল রবি কীর্তি, যে ইয়ে করেছিল আইহোল প্রশস্তি বা আইহোল লিপি, যেখান থেকে আমরা দ্বিতীয় পুলকেশী এবং হর্ষবর্ধন দুজনের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। আর এলাহাবাদ প্রশস্তি আমি কেবলই বললাম, এটা আমাদের সমুদ্রগুপ্তের সময়কার ছিল। ঠিক আছে, অজন্তা গুহাচিত্রের দৃশ্য আমরা কোথায় দেখতে পাই? রামায়ণ থেকে, মহাভারত থেকে, জাতক থেকে না উপনিষদ থেকে? তো আমাদের 68 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের জাতক থেকে। অপশন সি হলো এখানকার রাইট অ্যান্সার। অজন্তার গুহাচিত্রগুলি কার শাসনের সময়? হর্ষবর্ধন, গুপ্ত, মৌর্য না কুষাণ? তো যে সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি, গুপ্ত বংশের। অজন্তার গুহাচিত্রগুলো কিন্তু সম্পূর্ণটা গুপ্ত বংশের, এবং কুষাণ বংশের যদি বলা হয় তাহলে তোমাদের যেটা মনে পড়ছে না ইয়ের, তোমার হলো যে মনে পড়ছে না এই মুহূর্তে, যে কনিষ্কের আমলে ছিল, নামটাই মনে পড়ছে না। যাই হোক, কুষাণ বংশের কনিষ্কের আমলে তোমার হলো ইন্দো গ্রিক, আমি ভুলে যাচ্ছি নামটা। যাই হোক, ইন্দো গ্রিক সভ্যতার পাশাপাশি আরেকটা কি যেন হতো। যাই হোক, ইন্দো গ্রিক সভ্যতার কিন্তু সমস্ত উদাহরণগুলো এই সময় পেয়ে থাকে কুষাণ যুগে। যাক, পরে মনে পড়লে পরে প্রশ্ন গিয়ে বলছি। আর মৌর্য বংশ যদি বলি, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত দিয়ে তৈরি। আর হর্ষবর্ধন সম্পর্কে তো আমরা আগের দিন বিশদ আলোচনা করেছি, আর নতুন করে আলোচনার কিছু নেই।
কোন গুপ্ত শাসক সব বিষয়ে সমান পারদর্শী ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? তো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এর যে সঠিক উত্তরটা আসবে সেটা হলো আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রতিটা বিষয়ে পারদর্শী ছিলেন এবং আমি তোমাদেরকে একটু আগেই বললাম দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্কন্দগুপ্ত সম্পর্কে বললাম, আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে অ্যাড করাবো, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল এটা আমাকে এখনই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। যেমন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি আমি তোমাদেরকে বললাম খ্রিস্টামণি, প্রথম চন্দ্রগুপ্তের উপাধি কি ছিল সেটা তোমরা কিন্তু অবশ্যই এখন কমেন্ট সেকশনে ফটাফট জানিয়ে দিও। কারা পশ্চিম ভারতের চালুক্যরাজ বিস্তারে সাহায্য করেছিল? কোন বংশ বা কারা? পার্সিয়ান, ইন্দো গ্রিক, কুষাণ না গুপ্ত? তো আমাদের 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো গুপ্ত বংশ। গুপ্ত বংশ আমাদের হচ্ছে পশ্চিম ভারতে চালুক্যদের রাজ্য বিস্তারে কিন্তু একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন গুপ্ত শাসক হুন শাসক মিহিরকুলকে পরাস্ত করেছিল? কেবলই বললাম হুন আক্রমণ কে প্রতিরোধ করেছিল? স্কন্দগুপ্ত। যে কারণে তাকে আমাদের কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয়ে থাকে। দেবী চন্দ্রগুপ্তম লেখাটি কোন গুপ্ত শাসকের সঙ্গে যুক্ত? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না রামগুপ্ত? তো রাইট অ্যান্সার হবে আমাদের সঠিক উত্তর অপশন বি, দেবী চন্দ্রগুপ্তম গ্রন্থটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে লেখা বা তার সম্পর্কিত তথ্য আমরা সেখান থেকে জানতে পারি। প্রথম হুন আক্রমণ কার শাসনকালে হয়েছিল? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, কনিষ্ক না কুমারগুপ্ত? তোমাদের 74 নম্বর যে প্রশ্ন তার সঠিক উত্তর হলো অপশন ডি, কুমারগুপ্ত। কুমারগুপ্তের আমলে একটা মানে ব্যাপক ভাবে না, যেটা আমাদের হচ্ছে মিহিরকুল আক্রমণ করেছিল স্কন্দগুপ্তের আমলে, অত বড় ভাবে না। প্রথম আক্রমণ করেছিল কুমারগুপ্তের আমলে, কিন্তু ফাইনাল আক্রমণ হয়েছিল স্কন্দগুপ্তের আমলে, যাকে তিনি হারিয়ে দিয়েছিলেন। গুপ্ত যুগের কোন সাহিত্যিককে ভারতের শেক্সপিয়ার বলা হয়? হরিসেন, কালিদাস, বিশাখ দত্ত না ভারবি? তো আমরা হরিসেন আমরা কেবলই বললাম সমুদ্রগুপ্তের সভাকবি ছিল, তোমরা প্রত্যেকেই জানো। কালিদাসকে আমাদের কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশাখ দত্তের লেখা যে গ্রন্থটা তার নাম কি? তার নাম হলো মুদ্রা রাক্ষস। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে আমাদের বিশাখ দত্ত। ভারবির আরেকটা গ্রন্থ ছিল সেটা হলো কীর্তাঞ্জুনিয়ম। কীর্তাঞ্জুনিয়ম গ্রন্থের রচয়িতাকে সেটা হলো আমাদের ভারবি, যেটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও। কোন শাসককে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছিল? আমরা একটু আগেই বললাম কবিরাজ আখ্যা, এখানে তো নেই এখানে। ও না, আচ্ছা সরি, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত না কেউ না? তো রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, অপশন বি হবে এটা রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দক্ষিণ ভারতীয় শাসক গুপ্তদের সময় সাময়িক ছিল? মানে যখন উত্তর ভারতে গুপ্তরা শাসন করছিল তখন দক্ষিণ ভারতে আমাদের কারা ছিল? সাতবাহন, রাষ্ট্রকূট, বাক্কাটাক না চোল? তো তোমাদের 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গুপ্তদের সময় সাময়িক ছিল না। এগুলোতে একটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তো বাঁকাটাকেই হবে রাইট অ্যান্সার। অপশন সি হলো এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অপশন সি হলো এটা সঠিক উত্তর। সরি, পুষ্যভূতিরা কোথায় শাসন করত? পাটলিপুত্র, উজ্জয়িনী, থানেশ্বর না সকল জায়গায়? তো আমাদের 78 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো অপশন সি, থানেশ্বর। পুষ্যভূতিরা আমাদের থানেশ্বরে শাসন করত। পাটলিপুত্র কিন্তু আমাদের ছিল অশোকের রাজধানী। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অশোকের রাজধানী কোথায় ছিল? সেটা কিন্তু ছিল আমাদের পাটলিপুত্রে। ওকে, পরবর্তী প্রশ্ন। গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? আমরা কেবলই রিপিট কোশ্চেন চলে এসছে। তো আমাদের গুপ্ত যুগের সরকারি ভাষা কি ছিল? আমাদের সংস্কৃত। আমরা একটু আগেই বললাম, রিপিট কোশ্চেন ছিল। নিম্নলিখিত কোন নামে গুপ্ত যুগের রূপ মুদ্রা পরিচিত ছিল? মানে গুপ্ত যুগে যে রূপার মুদ্রাগুলো সেটা কি নামে পরিচিত ছিল? দিনার, রূপক, শতমানা না কার্যাপন? তো তোমাদের 80 নম্বর যে প্রশ্ন, 80 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হলো আমাদের হবে রূপক। অপশন বি হলো আমার হ্যান্ডটা রাইট অ্যান্সার। ঠিক আছে, গুপ্ত যুগে কিন্তু রূপার মুদ্রা কিন্তু ব্যাপক প্রচলন ছিল স্টুডেন্ট, যেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, পরবর্তী প্রশ্নে আমরা এগিয়ে যাবো। পরবর্তী প্রশ্ন কি আছে আপনাদের দেখে নেওয়া যাক। সূত্রকে যে নিচে যে
শূদ্রকের যে মৃচ্ছকটিকম সেই গ্রন্থটা, মানে এটা পরীক্ষায় তো সবার আগে এইভাবেই প্রশ্নটা আসে যে মৃচ্ছকটিকম গ্রন্থটা কে রচনা করেছিল। তো মৃচ্ছকটিকম গ্রন্থটা রচনা করেছিল হচ্ছে শূদ্রক। তো এটা কি, এটা এটা একটা নাটক, উপন্যাস, কবিতা না ছোট গল্প? তো আমাদের 81 যে নাম্বারের সঠিক উত্তর হবে সেটা হলো মৃচ্ছকটিকম কিন্তু একটা আমাদের নাটক। ঠিক আছে, পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ এটা মাথায় রাখবে। এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের সম্পর্কে জানা যায়? আমরা একটু আগেই আলোচনা করলাম, মহাপদ্মনন্দ। এ হচ্ছে নন্দ বংশের প্রতিষ্ঠাতা। নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলো মহাপদ্মনন্দ। চন্দ্রগুপ্ত মৌর্য যেমন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, অশোক তো মৌর্য বংশেরই শ্রেষ্ঠ রাজা। আর সমুদ্রগুপ্ত সম্পর্কে এটা রাইট অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। এটা হরিসেন তার যে সহকবি ছিল সে রচনা করেছিল। ঠিক আছে, যে এলাহাবাদ প্রশস্তি, সেখান থেকে আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে? কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ান বলা হয়? এক প্রশ্ন 1000বার চলে এসছে। তো মানে দেখো এগুলো সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো রিপিটেড কোশ্চেন তোমরা পাবেই। তো এটা সমুদ্রগুপ্ত হবে রাইট অ্যান্সার। দাক্ষিণাত্যের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? মানে দক্ষিণ ভারত যখন জয় করতে গেছিল তখন সমুদ্রগুপ্ত কোন নীতি নিয়েছিল? রাজ্য জয়, দিগ্বিজয়, ধর্মবিজয় না কোনোটিই নয়? তো 84 নম্বরের যে প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের অপশন সি, ধর্মবিজয়। তিনি ধর্মবিজয় পন্থা তিনি অবলম্বন করেছিলেন। উত্তর ভারতের ক্ষেত্রে তিনি রণনীতি অ্যাপ্লাই করেছিলেন রাজ্য জয়, কিন্তু দক্ষিণ ভারতের ক্ষেত্রে তিনি ধর্মবিজয় নীতি অবলম্বন করেছিলেন। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি? পরবর্তী প্রশ্ন। আমি একটু আগেই সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম যে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি, সেটা হলো অপশন বি, শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত হচ্ছে আমাদের গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। কবি কালিদাস কার রাজসভায় ছিল? আমরা কেবলই সেটা নিয়েও আলোচনা করলাম যে কবি কালিদাস যার রাজসভায় ছিলেন সেটা চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য না হর্ষবর্ধন? তো আমাদের 86 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো চন্দ্রগুপ্ত বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার উপাধি ছিল বিক্রমাদিত্য, অর্থাৎ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হবে আমার হ্যানকার সঠিক উত্তর। অজন্তা গুহা কে তৈরি করেছে? কোন সময় তৈরি হয়েছিল? গুপ্ত যুগে, কুষাণ যুগে, মৌর্য যুগে না চালুক্য যুগে? তো আমাদের 87 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অজন্তা গুহা যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের গুপ্ত যুগে। রাইট অ্যান্সার হবে অপশন এ। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? এবার দেখো ধীরে ধীরে আমাদের রিপিট কোশ্চেনই চলে এসছে। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, আমরা কেবল এগুলো নিয়ে সবই আলোচনা করলাম। সেকেন্ড লাস্ট কোশ্চেন তোমাদের, কুমার সম্ভ্রম যে মহাকাব্য সেটা কে রচনা করেছিল? বাণভট্ট, চারবোদ্দাই, হরিসেন না কালিদাস? তো 89 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে অপশন ডি, কুমার সম্ভব না, হরিসেন তো না, এটা হবে কালিদাস। অপশন ডি, কালিদাস হবে এটা রাইট অ্যান্সার। এবং আজকে যে লাস্ট কোশ্চেন সেটা আমাদের কি আছে এক নজরে দেখে নেওয়া যাক। হরিসেন কার রাজসভায় ছিলেন? তো আমরা এটা নিয়ে বহুবার আলোচনা করলাম। হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সমাগমী, অর্থাৎ অপশন বি হবে এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, এই যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আসার সম্পূর্ণটা আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। কালকে আমি আবারও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, কালকে সপ্তাহের লাস্ট ক্লাস রয়েছে, একদম ফ্রেশ এবং নতুন চ্যাপ্টার নিয়ে একটা আলোচনা করবো, যেটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। তো ধীরে ধীরে আমরা ইম্পর্টেন্ট, দেখো সবই ইম্পর্টেন্ট, আমি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, টপিক ওয়াইজ কোশ্চিন সবই আলোচনা করছি। তো ধীরে ধীরে এগুলো তোমরাও মাথায় নাও, কেননা এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে থাকবে। তো কাইন্ডলি স্টুডেন্টস অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, যা দরকার সব দেওয়া আছে আমাদের ডেসক্রিপশন বক্সে। ওকে, তো এতটা বিজি শিডিউলের মধ্যেও তোমাদের জন্য যে ক্লাস আনছি সেটাকে অবশ্যই প্রেজ করো, তাতে করে আমারও ভালো লাগবে। তোমাদের ডিমান্ড থাকলে অবশ্যই জানাবে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো। এবং বুকস যেটা বললাম শনিবারে আমি পেয়ে যাচ্ছি, তার তো মোটামুটি সোমবার থেকে তোমরা কিন্তু অ্যামাজনে পেয়ে যাবে। কেবি কনস্টেবল ফিল্ম স্টার, WB কনস্টেবল, তার 1-2 সপ্তাহের মধ্যে তোমরা হাতে পেয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। পুনরায় তোমাদের সঙ্গে কালকে সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা করতে কেউ ভুলো না। তো স্টে হেলদি, থ্যাংক ইউ।